ফিনিক্স পাখির মতোই তুমি আগুন মাখো চোখে, তোমার সফলতা দেখে যেন চমকে যায় লোকে। হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 11 এবং 12 এর ডিফারেন্সিয়েশনের ম্যাজিক। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফিজিক্সে সরণ থেকে বেগ এবং বেগ থেকে ত্বরণ নির্ণয় করা যায়, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট টু ভেলোসিটি এন্ড ভেলোসিটি টু অ্যাক্সেলারেশন। তাই আজকের ক্লাসটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং এবং একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আজকের ক্লাসটি দেখার পরে তোমরাও পরীক্ষায় আগুন জ্বালাতে পারবে এবং তোমরা যারা এই ক্লাস 11-এ উঠে ক্যালকুলাস অর্থাৎ অবকলন সমাকলন একটু ছোঁনি, তারাও আজকের ক্লাসটি বুঝতে পারবে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো ভিডিওটি তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস স্টার্ট। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে শুরুতেই বলি যে তোমরা এই ডিফারেন্সিয়েশন বা অবকলন একেবারেই কঠিন ভাবে নেবে না, যা পড়বে ইজি ভাবে পড়বে। দেখো, একটা উদাহরণ দিয়ে আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। আমরা এই যে ডিফারেন্সিয়েশন বা অবকলন কেন করি বা কখন করি, ডিফারেন্সিয়েশনটা কি অ্যাকচুয়ালি? মনে করো তোমাদের তো একটা বাড়ি আছে, তাই তো? এবার বাড়িটা কি হয়েছে, অনেকগুলো ঘর নিয়ে তৈরি হয়েছে, ঠিক? তাহলে এই অনেকগুলো যে ঘর নিয়ে তৈরি হয়েছে, এই স্পেসিফিক এক একটা ঘরকে আমরা কি বলছি, ডিফারেন্সিয়েশন বলছি। ওকে, যা সেটা বুঝো, মাইন্ডে নাও যে এক একটা ঘর তোমার ডিফারেন্সিয়েশন, একটা ছোট ছোট প্রকোষ্ঠ তোমার ডিফারেন্সিয়েশন। তার মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিবর্তনটা হবে, সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছো? এবার যখন এই ঘরগুলো জুড়ে তুমি একটা বড় বাড়ি তৈরি করবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, সমাকলন। তার মানে কি, ডিফারেন্সটা বুঝতে পারছো তো বন্ধুরা? যে ছোট ছোট যখন ঘরগুলো আমরা নেব, তো সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। মানে যখন কোনো একটা বস্তুকণা ধরে নাও চলছে রাস্তাতে, এবার চলতে গেলে কি হবে বস্তুকণাটার জীবনে? নিশ্চয়ই হচ্ছে ত্বরণ আসবে, ত্বরণ আসবে, অ্যাক্সেলারেশন আসবে। তাহলে যদি বলি যে হঠাৎ করে বস্তুকণাটার ত্বরণ কত, তোমরা বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। কেন? কারণ এইখানে যে ট্রিকটা কাজে লাগবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন। কি তাই বললাম না? তোমরা যদি এই উদাহরণটা না বুঝতে পারো, তো ট্রেনের একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। দেখো, তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ একটা ট্রেন আছে। এই ট্রেনের মনে করা হচ্ছে এটা ইঞ্জিন, ইঞ্জিন ই দিয়ে লিখলাম। এটা কম্পার্টমেন্ট 1, মনে করা হচ্ছে এটা কম্পার্টমেন্ট 1 C1, এটা C2 কম্পার্টমেন্ট 2, এটা কম্পার্টমেন্ট 3, এটা কম্পার্টমেন্ট 4। আরে ট্রেনে তো কম্পার্টমেন্ট 1 2 3 4 এরকম তো থাকে না, জেনারেল, তারপরে সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, এরকম থাকবে। তো সাপোজ মনে করো এবার ট্রেনটা কি হচ্ছে, রাস্তা দিয়ে চলছে। এই যে ট্রেনে যে তোমরা দেখতে পাচ্ছ এক একটা যে বগি, এক একটা যে বগি, এই যে এরকম এক একটা যে বগি অর্থাৎ কম্পার্টমেন্ট, এইটাকে মনে করো তোমরা ডিফারেন্সিয়েশন। এইটাকে মনে করো তোমরা ডিফারেন্সিয়েশন অর্থাৎ অবকলন। এটাকে কি মনে করবে? ডিফারেন্সিয়েশন। এটাকে কি মনে করবে? ডিফারেন্সিয়েশন। এবার দেখো বন্ধুরা, এই যে বললাম না ছোট ছোট যে পরিবর্তনটা হবে, সেটাই হচ্ছে অবকলন। তাহলে এই যে কম্পার্টমেন্ট গুলো আছে, এই কম্পার্টমেন্ট জুড়েই তো একটা বড় ট্রেন তৈরি হয়েছে, তাই না? তাহলে এই যে এই কম্পার্টমেন্ট গুলো জুড়ে যে বড় ট্রেনটা তৈরি হলো, এই পুরোটা মিলে যে তৈরি হলো, এটাকে বলবে তোমরা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। যাকগে, এই যে এই পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আজকে আমরা যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে এই ট্রেনের বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো একটা যে ট্রেন রয়েছে, এই ট্রেনটা, এই ট্রেনটার জীবনে কাজ কি? এক স্টেশন থেকে আরেক স্টেশনে চলা। এই তো থেমে থাকবে না, না, এর কাজ হচ্ছে চলাফেরা। বাদ দাও, ট্রেনটা কি কি নিয়ে তৈরি হয়েছে? কতগুলো বগি এবং একটা ইঞ্জিন নিয়ে তৈরি হয়েছে, তাই তো? এবার এই ট্রেনটার যে এক একটা বগি আমি নাম দিয়েছি C1 C2 C3 C4 রাম শ্যাম যদুর মধ্যে তোমরা যা ইচ্ছা নাম দিতে পারো। কিন্তু ট্রেনগুলোর বগিগুলোকে যদি আমরা এক একটাকে স্পেসিফিক নিই, তাহলে এক একটা পার্টকে নিলাম, মনে করো C2 বগিকে নিয়ে নিলাম, এই বগিটা আছে C2। তাহলে এই যে এক একটা বগিকে নিলাম, এই বগিটাকেই বলছি আমরা ডিফারেন্সিয়েশন, বা কম্পার্টমেন্টটাকেই বলছি ডিফারেন্সিয়েশন বা অবকলন। মানে কি? এই যে বললাম
যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিবর্তন সেটাই কি অবকলন। ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন সেটাই অবকলন। এবার এই অবকলনটা সমাকলন কখন হবে? যখন অবকলনকে জুড়ে দিব তখনই সমাকলন হবে। মানে এই বগিগুলোকে যখন জুড়ে একটা পুরো ট্রেন তৈরি হয়ে যাচ্ছে তখনই আমরা বলছি ইন্টিগ্রেশন। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের মধ্যে তফাৎটা কি? ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনটা আসবে জীবনে, এই ট্রেনটার জীবনে, সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওকে, আর এই ডিফারেন্সিয়েশন গুলো জুড়ে যখন তৈরি হয়ে যাবে একটা পুরো ট্রেন তখন তাকে বলছি ইন্টিগ্রেশন। তোমরা বলবে যে স্যার আমরা তো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অনেক ফাংশন নিয়ে করেছি, অনেক এক্স ওয়াই নিয়ে করেছি, তাহলে এগুলো কি ভুলভাল বকছেন? দেখো তোমরা যদি বেসিক কনসেপ্টটা না ক্লিয়ার করো তাহলে কিন্তু হাই লেভেল বুঝতে পারবে না। তাই আমি জিরো থেকে শুরু করেছি, একদম ধাপে 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 চলো, দেখবে বুঝতে পারবে। বন্ধুরা, ডিফারেন্সিয়েশন করার আগে আমাদের কি দরকার? কিছু অস্ত্র দরকার, তাই তো? সেই অস্ত্রটাই হচ্ছে ফর্মুলা। তাহলে তোমরা কিছু ফর্মুলা দেখে নাও। ফর্মুলাতে আমি লিখেছি যে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n। ফার্স্ট ফর্মুলা y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, যেখানে n কি লিখেছি একটা বাস্তব সংখ্যা। তোমরা যখন ম্যাথ করবে বাস্তব সংখ্যা কি, রিয়াল নাম্বার কি, ইমাজিনারি নাম্বার কি, সব বুঝতে পারবে। বাস্তব সংখ্যা কি হতে পারে? যত আছে পৃথিবীতে 1 2 3 4 থেকে শুরু করে √2 থেকে শুরু করে সবকিছু বাস্তব সংখ্যা হবে এই n এর ভ্যালুটা, তাই তো? যদি y টা x টু দি পাওয়ার n হয় ইকুয়ালস টু, এবং আমরা যদি এটা ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ dy বাই dx করি, এটা একটা ফর্মুলা। ওকে, যখন dy বাই dx করব, dy বাই dx মানে কি বলছি এটাকে? x এর সাপেক্ষে y এর অবকলন। এই সাপেক্ষ না ছাড়া তো কোনো কিছু হয় না। এখন তোমাকে বলা হলো যে তুমি তোমার ভাইয়ের থেকে কত বড়? তুমি বললে হচ্ছে 10 বছরের বড়। তাহলে দেখো তোমার ভাইটাকে কিন্তু এখানে সাপেক্ষ হিসেবে নিলে, রেসপেক্ট হিসেবে নিলে, তাই তো? তার সাপেক্ষে তুমি বললে তোমার বয়সটা যে আমি এত বছরের বড়। এইভাবে কিন্তু আমরা একটা সাপেক্ষে আর একটা, অর্থাৎ একটার গায়ে হেলান রেখে আর একটাতে উঠতে পারি। ওকে, তো এখানে দেখো y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, এর যখন dy বাই dx বের করবো অর্থাৎ x এর সাপেক্ষে y এর অবকলন করব, এটা হয়ে যাবে n টা আগে আসবে ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। 2 নম্বর ফর্মুলা দেখো যে y ইকুয়ালস টু u প্লাস v, অর্থাৎ দুটো ফাংশন রয়েছে। এই দুটো ফাংশনকেও আমরা যোগের আকারে ডিভাইড করে দিতে পারি। দেখো dy বাই dx যখন করলাম ইকুয়ালস টু হলো du বাই dx। আমি এখানে x এর রেসপেক্টে অবকলন করেছি বাম সাইডে, তার ডান সাইডেও কি করতে হবে? আমাকে x এর রেসপেক্টে অবকলন করতে হবে। তাহলে এটা du বাই dx প্লাস dv বাই dx। ওকে, একই রকম ভাবে 3 নম্বর ফর্মুলা আমরা কি লিখেছি? y ইকুয়ালস টু c, যেখানে c হচ্ছে ধ্রুবক। এবার বলবে স্যার আমি ধ্রুবক নাম্বার জানি না। ধ্রুবক কিন্তু কনস্ট্যান্ট কে বোঝায়। কনস্ট্যান্ট মানে হচ্ছে যে কোনো কিছু। আমি লিখলাম হচ্ছে 5, আমি লিখলাম হচ্ছে 6, আমি লিখলাম 7, আমি যে লিখছি এক একটা সংখ্যা সবই কিন্তু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নাম্বার, তাই তো? এই কনস্ট্যান্ট গুলোর যখন তোমরা ডিফারেন্সিয়েশন করবে ও অলওয়েজ এটা জিরো হয়ে যাবে, অলওয়েজ এটা জিরো হয়ে যাবে। মনে করো তোমরা ডিফারেন্সিয়েশন করছো ডিডি এক্স অফ, এখানে আছে 5, তাহলে এটা কি হয়ে যাবে? অলওয়েজ জিরো হয়ে যাবে, অলওয়েজ জিরো হয়ে যাবে। যে কোনো কনস্ট্যান্ট নাম্বারে ডিফারেন্সিয়েশন করলে সেটা সর্বদাই শূন্য আছে। ওকে, আশা করি এই সূত্রগুলো তোমরা পর্ব বুঝতে পেরেছো। তোমরা খাতায় নোট করে নাও বা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা করলে ম্যাথামেটিক্যাল কিছু ফর্মুলা, তোমরা এখন পড়ছো ফিজিক্স। সুতরাং ফিজিক্সের ফর্মুলা যদি না করো তাহলে ফিজিক্সটা চলতে পারবে? তো সুতরাং চলে এসো ফিজিক্সের কিছু ফর্মুলা দেখে নি। এই দেখো ডিএস বাই ডিটি অর্থাৎ টি এর সাপেক্ষে এস এর অবকলন, তোমরা বলবে অবশ্যই এটাই। টি এর সাপেক্ষে এস এর অবকলন করলে আসবে কি? ভি, অর্থাৎ ভেলোসিটি, বেগ। তার মানে কি সরণ বাই সময় মানে কি? বেগ। আমরা স্যার সরণ বাই সময় মানে বেগ পড়েছিলাম, আমরা পড়েছিলাম এস বাই টি, সরণ বাই সময় মানে বেগ। আপনি বলছেন ডিএস বাই ডিটি ইকুয়ালস টু ভি, এটা কি করে হয়? আরে মূর্খ, যখন আমি বলেছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হবে তখনই তো হচ্ছে অবকলন হবে। তাহলে দেখো এই ডিএস বাই ডিটিটা ভি হলো কেন? মনে করো একটা গাড়ি এ পজিশনে ছিল, এখান থেকে বি পজিশনে আসছে। এবার মাঝখানে তো পজিশন আছে, ধরলাম পি পজিশন, বললাম পি পজিশনে এই গাড়িটা যখন আছে তো তখন হচ্ছে তার ভেলোসিটিটা কত?
কিভাবে তোমরা বুঝতে পারবে? তখন ডিএস বাই ডিটি করে দিবে। অর্থাৎ তোমরা তো জানো যে এ থেকে এই পি পর্যন্ত সরণটা মনে করো হচ্ছে 2 মিটার আছে, সরণটা 2 মিটার আছে, তো তোমরা ডিএস বাই ডিটি করে দিবে, ভেলোসিটি পেয়ে যাবে। এইভাবেই কিন্তু আমরা তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে পারবো, অর্থাৎ ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি নির্ণয় করতে পারবো। একই রকম ভাবে যখন আমরা ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করব, অর্থাৎ ডিভি বাই ডিটি করব, তখন আমরা কি পেয়ে যাব বন্ধুরা? অ্যাক্সেলারেশন পেয়ে যাব। আশা করি তোমরা এই ফর্মুলার পার্টটা বুঝতে পারলে এবং আমি বোঝাতে পেরেছি। যাই হোক, তোমরা এই ফর্মুলাটা খাতায় নোট ডাউন করে রাখতে পারো সুন্দর করে, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করি, ধরে নাও কিছু ফাংশন নিয়ে আলোচনা করি। সহজ সহজ আজকে যে ক্লাসটা নিচ্ছি বা যে ক্লাসটা করাচ্ছি একেবারে জিরো থেকে শুরু করেছি, তোমরা যাতে বুঝতে পারো। তাহলে কিছু ফাংশন আমি দিয়ে দেবো, সেই ফাংশন গুলোকে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় সেই পার্টটা শেখাতে চলেছি। মনে করো বন্ধুরা, 1 নম্বর আমি লিখলাম y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এই y ইকুয়ালস টু এক্স স্কোয়ার এটাকে যদি বলি যে এক্স এর সাপেক্ষে y কে অবকলন করে দাও, আমি কি বললাম? যে এক্স এর সাপেক্ষে y এর অবকলন, এক্স এর সাপেক্ষে y এর অবকলন কত হবে? তাহলে কিভাবে করব দেখো, বুঝিয়ে দিচ্ছি। এক্স এর সাপেক্ষে y এর অবকলন, অর্থাৎ dy বাই dx আমাদেরকে করতে হবে। এটাই তো বলেছে যে dy বাই dx টা কত। তাহলে dy বাই dx করতে গেলে ddx করতে হবে আমাকে। এবার ddx করে y টার ভ্যালু কত আছে? এক্স স্কোয়ার, এটাকে বসিয়ে দাও, এক্স স্কোয়ার। এবার এটা কত হবে? আমরা তো ফর্মুলা একটা লিখে রেখেছিলাম যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে কি হয়? এনটা আগে চলে আসে, ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, তাই তো? তাহলে এই ফর্মুলা ওয়াইজ তোমরা করো। দেখো এখানে এক্স এর পাওয়ার কত আছে? 2, তাহলে 2টাকে আগে আনো। ওকে, ইন্টু এক্স বলেছি, তাহলে এক্সটাকে বসিয়ে দাও। এন মাইনাস ওয়ান বলেছি, তাহলে এখানে এন কত? 2, তাহলে 2 বিয়োগ দিয়ে দাও 1কে, তাহলে কত আসবে? 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 আসবে। এই এক্স টু দি পাওয়ার 1 লেখাও যা বা না লেখাও তাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটা। এবার নেক্সট মনে করো এখানে আছে এক্স স্কোয়ার না নিয়ে আমরা নিলাম এক্স কিউব প্লাস 2x, এক্স কিউব প্লাস 2x। তাহলে এটার আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব? এটার আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব? এটার আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে করব? তাহলে আমরা কি করব? সিম্পলি ddx করব। তাহলে y কত আছে? এক্স কিউব প্লাস 2x আছে, তাহলে বসাই দাও এক্স কিউব প্লাস 2x, 2x। তাহলে ফর্মুলা কি জানি? যে ddx অফ যদি থাকে u প্লাস v, তাহলে এটাকে আমরা পার্ট করতে জানি যে du বাই dx প্লাস dv বাই dx, এই অনুযায়ী আমরা পার্ট করতে জানি। তাহলে ওই অনুযায়ী আমরা যদি পার্ট করি তাহলে কি আসছে? ddx অফ এক্স কিউব প্লাস ddx অফ 2x আসছে। তাহলে এই এক্স কিউবটাকে ভাবো তোমরা ইউ, আর 2x টাকে ভাবো ভি। এবার যখন ছিল ddx অফ এক্স টু দি পাওয়ার এন, তখন ডেরিভেটিভ করে এনটা আগে আসছিল, ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাই তো ফর্মুলা বলছে, তাই না? এটাই তো ফর্মুলা বলছে। তাহলে ওই কাজটাই করো এখানে, 3টাকে আগে আনো, এক্সটাকে রেখে দাও, আবার এন মাইনাস ওয়ান, তাহলে 3টাকে এন ভাবো মাইনাস ওয়ান। বুঝতে পারলে না? মনে করো এন এখানে 3, তাহলে 3টাকে আগে আনো, তারপরে এক্স আছে, এক্সটাকে রাখো, আবার এন মাইনাস ওয়ান বলছে, তাহলে এন মানে 3 মাইনাস ওয়ান করো, হয়ে গেল, সিম্পল। পরেরটা করো, ddx অফ 2x আছে। আমরা তো জানি ভাই কনস্ট্যান্ট থাকলে কি হয়? 0 হয়ে যায়। তাহলে এখানে 2x আছে, 2 কনস্ট্যান্ট, 0 করে দেবো। একেবারে মূর্খের কাজ করবে। এখানে 2x মানে 2 এর সঙ্গে দেখো x লেগে আছে, যদি কনস্ট্যান্ট থাকে সেটা বের করে দিতে হয়, তাহলে 2টা কি হবে? বের হয়ে যাবে। ওকে, থাকলো কে? x থাকলো, তাহলে তোমরা লিখে দাও ddx অফ x। ওকে, তাহলে দেখো এটা কত আসবে? 3 আসবে, এবং x
এটা কত, 3 থেকে একবার দিলে 2, তাহলে স্কোয়ার হলো, 3x স্কোয়ার হয়ে গেল। এই যোগ আছে, যোগটাকে বসিয়ে দাও, 2 আছে, 2টাকে লিখে দাও। x এর এখানে পাওয়ার কত আছে, কিছু নয় মানে 1 আছে, 1। তাহলে x টু দি পাওয়ার 1, তাহলে পাওয়ার 1 আছে। এটা 1 মানে হচ্ছে n এর মান, n এর মান, এই যে n, তাহলে n টা কি হবে, বাইরে বেরিয়ে যাবে। তাহলে গুণ দাও, 1টাকে বাইরে বের করো, ইন্টু x টা বসে যাবে, এখানেও ডট দিয়ে দাও বা গুণ দিয়ে দাও, x টা বেরিয়ে গেল, টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে n কত আছে, 1, 1 মাইনাস 1 করে দাও, ব্যাস হয়ে গেছে। এবার ক্যালকুলেশন করে জাস্ট 3x স্কোয়ার বসে গেল, প্লাস এখানে কত বসবে 2, আর এখানে দেখো 2 1 2 হলো, আর x 1 থেকে 1 বাদ দিলে কত থাকে, রসগোল্লা। তাহলে এখানে রসগোল্লা বসিয়ে দাও। তাহলে x টু দি পাওয়ার 0 মানে কত, 1। তাহলে 3x স্কোয়ার প্লাস 2, যেহেতু x টু দি পাওয়ার 0 মানে কত, 1, এখানে লিখে দেখবে, যেহেতু x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে কত হলো, y ইকুয়ালস টু x কিউব প্লাস 2x। এটা যখন আমরা dy বাই dx বের করলাম, পেলাম 3x স্কোয়ার প্লাস 2। তাহলে দেখছো কত সহজেই তোমরা করতে পারছো এটা। এবার মনে করো যে y ইকুয়ালস টু রয়েছে 5, তাহলে এটা dy বাই dx কত হবে, সিম্পল, যে dy বাই dx করো, ddx অফ, এটাকে 5টাকে রেখে দাও। দেখো 5 কি একটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট থাকলে কি হয়, রসগোল্লা হয়ে যায়। তাহলে এই দেখো dc বাই dx ইকুয়ালস টু কি, 0, তাহলে এটা 0 হয়ে যাবে অলরেডি, 0। যদি থাকে অনুরূপ ভাবে y ইকুয়ালস টু, মনে করো আছে 10, তাহলে এটা dy বাই dx কত হবে, ddx অফ, dy বাই dx কত হবে, ddx অফ 10। 10টা কি একটা কনস্ট্যান্ট, তাহলে এটাও 0 হয়ে যাবে। এইভাবে তোমরা কনস্ট্যান্ট গুলো থাকলে সুতরাং 0 বসিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। এবার বন্ধুরা একটা ফাংশন দেওয়া আছে f of x equals to 4x কিউব মাইনাস 21x স্কোয়ার মাইনাস 24x প্লাস 7। এটাকে যদি বলা হয় যে তোমরা ddx অফ, অর্থাৎ x এর সাপেক্ষে f of x এর অবকলন করো, তোমরা ভয় পাবে না। দেখো f of x মানে কি, y এর জায়গায় আমরা f of x নিয়েছি, তাহলে f of x করো, ddx অফ f of x করো, ধাপে ধাপে চলো। ddx অফ কি করবে, 4x কিউব করো, এখানে কি করবে, মাইনাস ddx অফ 21x স্কোয়ার করো, মাইনাস ddx অফ 24x করো, প্লাস ddx অফ 7 করো, ব্যাস এই পর্যন্ত করো। নেক্সট দেখো ddx অফ f of x, অর্থাৎ x এর সাপেক্ষে যখন আমরা f of x এর অবকলন করব, তখন এটা f of x না থেকে f ড্যাশ x চলে আসে। এটা ফর্মুলা হিসেবে তোমরা মনে রেখে দিতে পারো, যে আমি লিখে দিচ্ছি এখানে, যে ddx অফ, যদি f of x থাকে তো সেটা f ড্যাশ x হয়ে যায়। f ড্যাশ x মানে বুঝতে পারবে যে x এর সাপেক্ষে f of x এর একবার অবকলন করা হয়েছে। ওকে, x এর সাপেক্ষে f of x এর একবার অবকলন করা হয়েছে। এবার 4x কিউব আছে, তাহলে 4টা কি কনস্ট্যান্ট, বেরিয়ে যাবে, 0 হবে না, বেরিয়ে যাবে। তাহলে কি থাকবে, ddx অফ x কিউব থাকবে। আমি একবারে করে দিচ্ছি, দেখো ddx অফ x কিউব থাকবে। এবার যদি থাকে ddx অফ x কিউব, তাহলে এটা এই ফর্মুলাতে পড়বে না। দেখো তো ঘাতটা কত, n, n এর মানটা হচ্ছে 3, যদি থাকে তাহলে n টা বাইরে বেরিয়ে যায়, তাহলে 3টা বাইরে বেরিয়ে গেল, 3টা বাইরে বেরিয়ে গেল। আবার থাকলো x, তাহলে n মাইনাস 1 হয়, 3 মাইনাস 1 হয়ে গেল, তাই তো। আবার মাইনাস হচ্ছে, মাইনাস বসাও, এখানে 21 আছে কনস্ট্যান্ট, বাইরে বের করে দাও। তাহলে ddx অফ x স্কোয়ার আছে, যদি থাকে x স্কোয়ার, তাহলে এইটাও এই ফর্মুলাতে পড়ছে। তাহলে x স্কোয়ার মানে হচ্ছে ঘাতটা কত, 2, 2টা বাইরে বেরোবে, ইন্টু x টু দি পাওয়ার কত হবে, n মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 করে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে দুটো পার্টের কাজ শেষ, শেষ। এবার নেক্সট পার্টে চলো, মাইনাস, এখানে 24 আছে কনস্ট্যান্ট, বের করে দাও। ddx অফ কি আছে, x আছে, ddx অফ x আছে, তার মানে x এর পাওয়ার কত আছে, 1, তাহলে 1টা কি হবে, বাইরে বের হবে, তাই তো।
ওয়ানটাকে যদি বাইরে বের করি, আমি একবারে করি, দেখো বন্ধুরা একবারে করছি, ওয়ানটাকে বাইরে বের করলাম, তাহলে এক্স টু দি পাওয়ার কত থাকবে, 1 - 1 থাকবে। কারণ কেন, এন এর মানটা হচ্ছে 1 ইন্টু এক্স বসলো, n-1 বলেছে, তাহলে 1 - 1 করলাম, ব্যাস হয়ে গেল। নেক্সট দেখো ddx অফ 7, এটা কি 7 বাইরে বের হবে? হবে না, কারণ আমরা বলেছি যে কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ অলওয়েজ রসগোল্লা হয়, 0 হয়, তাহলে এটা 0 বসিয়ে দাও, ব্যাস। তাহলে আমরা f dash x কত পেলাম, f dash x টা পেলাম 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 3 - 1 মাইনাস 21 ইন্টু 2 ইন্টু x to the power 2 - 1 minus 24 into 1 into x to the power 1 - 1 plus 0। এবার দেখো ক্যালকুলেশন করবো জাস্ট, 3 আর 4 গুণ করলে কত হয়, 12, 12 into x to the power কত, 3 থেকে একবার দিলে 2, তাহলে স্কোয়ার হয়ে গেল, মাইনাস 21 into 2 তাহলে 42, 42 into x to the power কত আছে, 2 থেকে একবার দিলে 1 থাকে, তাহলে 1 মানে x to the power 1 লেখাও যায়, x লেখাও তাই, মাইনাস 24, 24, আর এখানে এক্স টু দি পাওয়ার দেখো 0 আছে, 1 থেকে একবার দিলে 0 হয়ে যায়, মানে এক্স টু দি পাওয়ার 0 একটু আগেই বললাম, এটার মানটা অলওয়েজ 1 হয়। ওকে, তাহলে আমরা f dash x টা কত পেলাম, 12x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 24, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে f of x এটা একটা ফাংশন আমাদের দেওয়া ছিল, এই ফাংশনটা বলা হয়েছিল x এর সাপেক্ষে অবকলন করে দাও, এই যে বন্ধুরা আমরা অবকলন করে দিলাম, f dash x কত পেলাম, ইকুয়ালস টু 12x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 24। আমি যেভাবে যেভাবে তোমাদেরকে করাচ্ছি তোমরা পরপর খাতায় নোট ডাউন করে নাও সুন্দরভাবে, এবং এক একটা টপিক তোমরা বুঝে বুঝে করো, এই যে আমি লিখছি তোমরা দেখে দেখে টুকে দিও না, তোমরা পরপর পরপর বুঝে বুঝে এগুলো খাতায় নোট ডাউন করো বা স্ক্রিনশট নিয়ে নাও, পরে বুঝবে ভালো করে। এইভাবে তোমরা, আমি যেভাবে এগোচ্ছি এইভাবে চলো। তো দেখো বন্ধুরা, ম্যাথামেটিক্স এর কিছু অঙ্ক করানো হলো, এবার চলে আসি ফিজিক্স এর কিছু অঙ্কতে, কারণ তোমরা না হলে বলবে স্যার আপনি তো শুরু করেছিলেন যে ডিফারেন্সিয়েশন ফর ফিজিক্স নিয়ে, তাহলে আপনি ম্যাথামেটিক্স করাচ্ছেন কেন। তো চলে আসো ফিজিক্স এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা যাক, যেখানে আছে সরণ, বেগ, ত্বরণ, মন্দন, মরণ, সবকিছু আছে, নিয়ে আলোচনা করব। তো ফার্স্টলি দেখো একটা ইকুয়েশন লেখা আছে, s equals to 5t square plus 3t, এটা কি, ফার্স্টে এটা তোমরা আগে বলো এটা কি, এটা একটা সরণ সময় ইকুয়েশন, সমীকরণ। তাহলে এই ইকুয়েশনটা বুঝতে গেলে একটা উদাহরণ লাগবে। মনে করো একটা ট্রেন এ পজিশন থেকে বি পজিশনে যাচ্ছে, অর্থাৎ এ স্টেশন থেকে বি স্টেশনে যাচ্ছে। তাহলে আমি যদি বলি যে ট্রেনটা কোনো একটা মুহূর্তে, অ্যাট দ্য মোমেন্ট, অর্থাৎ যখন ট্রেনটা অবস্থান করেছে পি তে, ট্রেন থামেনি কিন্তু চলছে, কিন্তু ওই মুহূর্তে আমি কি করছি, তার যে ভেলোসিটিটা সেটা কত সেটা জানতে চাচ্ছি। তোমরা কি করবে তখন, তখনই লাগবে হচ্ছে এই অবকলন, না হলে তোমরা বলতে পারবে না। মনে করো এই এ পজিশনটা হচ্ছে মালদাতে আছে, ট্রেনটা মালদা, ঠিক আছে। পি পজিশন যেটা আছে এটা মনে করো ফারাক্কা, এতে আর লিখলাম ফারাক্কা, আর বিটা আছে এটা কলকাতা। তাহলে মালদা থেকে ট্রেনটা কোথায় যাচ্ছে, কলকাতায় যাচ্ছে। এবার ট্রেনটা কোনো একটা মুহূর্তে দেখা গেল মালদা থেকে কলকাতায় যেতে গেলে তো ট্রেনটাকে ফারাক্কার উপর দিয়ে যেতে হবে, এবার কোনো একটা মুহূর্তে দেখা গেল ফারাক্কাটায় ট্রেনটার ভেলোসিটি কত সেটা জানতে চাবো। তো তখন ভেলোসিটিটা কিভাবে বের করতে হবে, এই s equals to 5t square plus 3t, এই ইকুয়েশনটাকে তোমার t এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করে দিবে তখনই তোমরা ভেলোসিটি বের করতে পারবে, সেই কাজটাই করতে চলছি। দেখো বন্ধুরা, ds বাই dt আমরা যদি করি তাহলে কি হলো, t এর সাপেক্ষে s এর অবকলন হলো, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণ কত হবে, এটা মানে কি ভেলোসিটি, এটা মানে কি ভেলোসিটি কত হবে, ddt অফ 5t স্কোয়ার প্লাস ddt অফ 3t, এটা আসবে না আসবে না, অবশ্যই আসবে। এবার দেখো ddt অফ 5t স্কোয়ার, এই 5টা কি কনস্ট্যান্ট, সুতরাং এটা বাইরে বেরিয়ে গেল, ইন্টু ddt অফ t স্কোয়ার, এটা থেকে গেল, প্লাস এখানে দেখো 3টা কি কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, ইন্টু ddt অফ t, এটা থেকে গেল। এবার দেখো 5টা থেকে গেল,
ডিডিটি অফ টি স্কোয়ার, আমরা তো বলেছিলাম একটা ফর্মুলাতে যে ডি বাই ডিএক্স ইন্টু এক্স টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে এর ফর্মুলা হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা আমরা কবে বলেছিলাম? আজকেই বলেছিলাম। তাহলে এটা টি স্কোয়ার আছে, তার মানে ঘাতটা কত আছে? 2, তা 2টা বাইরে বেরিয়ে গেল, 2টা বাইরে বেরিয়ে গেল ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা হবে। নেক্সট প্লাস 3 ইন্টু টি, এখানে টি এর পাওয়ার কত আছে? 0, 0 নয় 1 আছে, 1। তাহলে 1 যদি পাওয়ার থাকে তাহলে 1টাকে বাইরে বের করে দাও ইন্টু টি টু দি পাওয়ার 1 মাইনাস 1, এটা আসলো। এবার জাস্ট ক্যালকুলেশন করো, 5 দুগুণে 10, এখানে দেখো টি আছে, টি লিখো, 2 থেকে একবার দিলে 1, একই ব্যাপার। প্লাস এখানে লিখো 3, কারণ টি এর পাওয়ার 1 মাইনাস 1 মানে কি? 0, তাহলে টি টু দি পাওয়ার 0 মানে কত হয়? 1 হয়ে যায়, ওই জন্য 1 হয়ে গেল, 1 লিখাও যায়, মানে গুণ করে 3 হয়ে গেল, এটা একবারে লিখে দিলাম। তাহলে এটা আমাদের কি চলে আসলো বন্ধুরা? ভেলোসিটি চলে আসলো, ভেলোসিটি। এবার এই ভেলোসিটিকে কাজে লাগিয়ে অ্যাক্সেলারেশন বের করব। সেটা কিভাবে করব? দেখো, আমরা পার্টিকেলটার বা ওই ট্রেনটার ভেলোসিটি আমরা পেয়ে গেছি। এখন অ্যাক্সেলারেশনটা দেখো, যে ডিভি বাই ডিটি যদি করি, কারণ ডিভি বাই ডিটি মানে কি? যে সময়ের সাপেক্ষে বেগের অবকলন, তার মানে কি? সময়ের সাপেক্ষে বেগ, সেটাকে কি বলি আমরা? অ্যাক্সেলারেশন বলি। কারণ আমরা জানি যে ডিভি বাই ডিটি যদি করি সেটা এ আছে, অ্যাক্সেলারেশন আছে। এটাই হচ্ছে ফর্মুলাতে আমরা করিয়ে দিয়েছি, তোমরা ফর্মুলাতে চেক করে নিতে পারো। তাহলে করো ডিডিটি অফ 10t প্লাস ডিডিটি অফ 3, এখানে দেখো কনস্ট্যান্ট আছে কত? 10, 10টাকে বের করে দাও। ডিডিটি অফ টি যদি থাকে তাহলে সেটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। তোমরা চাইলে চেক করে নিতে পারো, আমি একবার করছি। আর এটা অলওয়েজ রসগোল্লা হয় কারণ কনস্ট্যান্ট আছে। তাহলে 10 প্লাস 0 কত হয়ে গেল? 10, এটাই হয়ে গেল ডিভি বাই ডিটি মানে অ্যাক্সেলারেশন এ। তাহলে আমরা এইভাবেই অ্যাক্সেলারেশনটা নির্ণয় করতে পারি, এবং এতই, এটা ইউনিট লিখে দিবে। তাহলে আমরা এইভাবেই বলে দিতে পারবো ইজিলি যে ওই ট্রেনটার অ্যাট দ্য মোমেন্ট তার অ্যাক্সেলারেশন কত, ভেলোসিটি কত, কত ইজিলি আমরা বলে দিতে পারছি, তাই না? তাহলে তোমরা এটা পরপর সুন্দর করে খাতায় নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা আরেকটা নেক্সট অঙ্ক করছি, এর পরের অঙ্কটা আরেকটু ইন্টারেস্টিং লাগবে এবং এর মতোই প্রায় একটু ডিফারেন্ট। এবার বন্ধুরা দেখো, একটা কোণার সরণ সময় সমীকরণ দেওয়া আছে যে s ইকুয়ালস টু 3t কিউব মাইনাস 5t স্কোয়ার প্লাস 6, এবং বলা আছে যে t ইকুয়ালস টু 3 সেকেন্ড পর কোণার বেগ কত এবং ত্বরণ কত, সেটা নির্ণয় করো। জাস্ট কিছুই না, ওই আগের অঙ্কটার মতোই আমরা করব। লাস্টে একটু ট্রিকটা আছে, তখন দেখতে পাবে আগুন লাগবে অঙ্কটাতে। দেখো, মানে বলা হয়েছে যে এই স্টেশন থেকে বি স্টেশনে যাবে, মনে করো মালদা থেকে কলকাতা যাবে ট্রেনটা, কেবল মালদা থেকে ছেড়েছে, জাস্ট 3 সেকেন্ড পর ওই ট্রেনটার বেগ কত এবং ত্বরণ কত। কোণা মানেই তো হচ্ছে ট্রেন, না? একটা কোণা, যে কোনো বস্তুকে আমরা কোণা হিসেবে ডিনোট করতে পারি ফিজিক্সের ভাষায়। তো চলো ডিএস বাই ডিটি আমরা করো আগে, কত আছে? ডিএস বাই ডিটি মানে কি? ভেলোসিটি। আগুন লেগে গেল দেখো একটাই। 3t কিউব আছে, ডিডিটি অফ 3t কিউব বসাও, মাইনাস ডিডিটি অফ 5t স্কোয়ার প্লাস ডিডিটি অফ 6। তাহলে এটা যখন আমরা ক্যালকুলেশন করব, এই থ্রিটা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, ডিডিটি অফ তাহলে টি কিউব থাকলো, আমি একবারে করছি। তাহলে থ্রিটা কি হবে? ডিডিটি অফ টি কিউব যদি থাকে তাহলে এই দেখো বোঝার সুবিধার্থে ফর্মুলা পর লিখে রেখেছি, এই ফর্মুলা গুলোকে কাজে লাগিয়ে এই অঙ্কটা কিন্তু হবে। তাহলে ফার্স্ট কোন ফর্মুলাটা লাগলো? এই যে ddx অফ ইউ প্লাস ভি মানে du বাই dx প্লাস dv বাই dx। অর্থাৎ আমরা এই 3t কিউব মাইনাস 5t স্কোয়ার প্লাস 6 ছিল, এগুলোকে জাস্ট আমরা পার্ট করতে পারলাম, পার্ট করলাম। নেক্সট রাউন্ডে কি করব? ফার্স্ট যে ফর্মুলাটা আছে ddx অফ x টু দি পাওয়ার n, অর্থাৎ n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে কাজে লাগাবো। তাহলে এটা যদি থাকে
তখন কি থাকবে, তিনটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ডিডিটি অফ টি কিউব আছে, তাহলে 3 বেরিয়ে গেল, টি স্কোয়ার হয়ে গেল। এটা কিভাবে হলো? আরে 3 হচ্ছে এন এর মান, 3টা বেরোলো, ইন্টু টি টু দেওয়ার 3 - 1। অনেকবার বুঝিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো। মাইনাস 5টা এখানে কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইন্টু 2t করে দাও, প্লাস এখানে ডিডিটি অফ 6 এর ডেরিভেটিভ কত হবে? 6 তো অলওয়েজ কনস্ট্যান্ট, আমরা বলেছি কনস্ট্যান্ট থাকলে এর ডেরিভেটিভ রসগোল্লা হয়, 0 হয়, তাহলে 0 বসাও। ব্যাস, দেখো আগুন লেগে গেছে। 3 থেকে কত হলো? 9 টি স্কোয়ার মাইনাস 10t। এটা আসলো, সবার এসেছে এটা। এটাই হচ্ছে ভেলোসিটি, এটাই ভেলোসিটি। এখন বলা হয়েছে যে 3 সেকেন্ড পর কোন একটা ভেলোসিটি কত হবে। জাস্ট তোমরা কি করবে, 3 সেকেন্ড পর এর বেগ নির্ণয় করবে। 3 সেকেন্ড পর কার বেগ? কোনাটির বেগ। তাহলে কোনার বেগ 3 সেকেন্ড পর কোনার বেগ কত হবে? জাস্ট এই টি এর জায়গায় 3 লিখে নাও। তাহলে 9 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 10 ইন্টু 3, তার কত হলো? 3 থেকে 9, 9 9 81, 81 মাইনাস 30, 81 মাইনাস 30, তাহলে হলো 5, আর এখানে 1, তাহলে হলো 51। 3 সেকেন্ড পর কোনটার বেগ কত হবে? 51। এবার 51 কি এমনি লিখবো ইউনিট ছাড়া? তোমরা ইউনিট লিখে দিতে পারো, ইউনিট কিছু। 3 সেকেন্ড পর কোনটার বেগ হচ্ছে 51। তোমরা এখন চাইলে মিটার পার সেকেন্ড লিখতে পারো, যেহেতু সেকেন্ড আছে, এটা মিটার পার সেকেন্ডে করছি, মিটার পার সেকেন্ড লিখে দাও। ব্যাস, 3 সেকেন্ড পর কোনটার বেগ কত হলো? 51 মিটার পার সেকেন্ড। তাহলে কোনটার ভেলোসিটি পেলাম 9t স্কোয়ার মাইনাস 10t। এবার যদি অ্যাক্সেলারেশন বের করতে হয় তাহলে কি করতে হয়? ডিভি বাই ডিটি করতে হয়। তাহলে ডিভি বাই ডিটি করো, ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি কত চলে আসবে? ডিভি বাই ডিটি মানেই তো অ্যাক্সেলারেশন, আর ডিভি বাই ডিটি মানেই তো অ্যাক্সেলারেশন। আমি বলেছিলাম কিনা এর আগের যখন ফর্মুলা শিখিয়েছিলাম তখন ডিভি বাই ডিটি মানেই অ্যাক্সেলারেশন বলেছিলাম। তাহলে করো ডিডিটি অফ 9t স্কোয়ার মাইনাস ডিডিটি অফ 10t। তাহলে এটা কত চলে আসবে? 9 ইন্টু 2t চলে আসবে। এটা 2টা বেরিয়ে গেল, যেহেতু এই যে দেখো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ওই ফর্মুলা অনুযায়ী 2t আসলো, মাইনাস ডিডিটি অফ 10t, তাহলে এটা 10 বেরিয়ে গেল, কত আসলো? 18t মাইনাস 10, এটা চলে আসলো 18t মাইনাস 10। তাহলে যদি বলা হয় যে 3 সেকেন্ড পর কোনটার ত্বরণ কত, তাহলে এখানে লিখছি দেখো 3 সেকেন্ড পর কোনটির ত্বরণ, কোনটির ত্বরণ কত আসবে? 3 সেকেন্ড পর কোনটির ত্বরণ, জাস্ট এই যে 18t মাইনাস 10 আছে, এটা তো এর ভ্যালু, এই টি এর জায়গায় 3 বসাও, তাহলে কত আসবে? 18 ইন্টু 3 মাইনাস 10, তাহলে 3 আসেন 54 মাইনাস 10, কত আসলো? 44, 44। তাহলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার বসিয়ে দাও। 3 সেকেন্ড পর কোনটার ত্বরণ কত চলে আসলো? 44 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 44 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এইভাবেই তোমরা কি করতে পারবে? ত্বরণ নির্ণয় করতে পারবে, খুব ইজি। দেখছো লাস্টে কিন্তু এই অঙ্কটাতে কোথাও নেই, শুধু এই যে এখানে দেখো 3 সেকেন্ড পর, কথাটা কিন্তু 3 সেকেন্ড পর। আগের অঙ্কের সঙ্গে যদি এই অঙ্কটা কম্পেয়ার করি তাহলে এই পার্টটাই কিন্তু এক্সপেনশন হয়েছে, এই পার্টটা। আগে কিন্তু কোনো তফাৎ ছিল না, শুধু এখানেই তফাৎ। তাহলে তোমরা বুঝতে পারলে খুব সহজেই নির্ণয় করতে পারবে ত্বরণটা। বন্ধুরা, আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের একটু উপকারে আসে তবে ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর আমি বরাবরই তোমাদেরকে যে কথাটা বলি যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।